জুলাই বিপ্লবের চতুর্থ দিনে প্রতিবাদের আগুন জ্বলে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। প্রধান বিচারপতির মন্তব্য আর সরকারের টালবাহানার বিরুদ্ধে ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। হল ছাত্রলীগের ক্যান্ডিডেটরা হল থেকে বের করে দেয়ার একটা অনেক বড় স্টেপ নেয়। আমি যখন হল থেকে বের হয়ে যাব ওই মুহূর্তে আমার হল ছাত্রলীগের 8 জন ক্যান্ডিডেট বাদ দিয়ে বাকি প্রায় 1000 শিক্ষার্থী আমার হলের সামনে দাঁড়িয়ে যায়। ছিনতাইকারীদের স্বর্গরাজ্য রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকা। জেল থেকে ছাড়া পেয়ে বেপরোয়া সন্ত্রাসীরা, মামলা করতেও ভয় ভুক্তভোগীদের। যখন যেই ছিনতাইকারী গ্রুপ এই ঘটনাটি ঘটায় তাদেরকে আইনের আওতায় আনার পরে আরেকটি নতুন গ্রুপের তৈরি হয়। তাদের ধরার জন্য আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে। মাঠে সমান শ্রম দিলেও আনুষ্ঠানিক স্বীকৃতি নেই নারী কৃষকের। 52% শ্রমশক্তির বিপরীতে জমির মালিকানা মাত্র 7%। বঞ্চিত প্রাপ্য পাঠায়, তারপরে ভর্তুকির নামগুলো যে দেয় শুধু ছেলেদের নামে বেশি দেয়। সেই কার্ডের মাধ্যমে ওরা সার পায়, বিষ পায়, কীটনাশক পায়, কিন্তু আমরা নারীরা এই সম্পর্কে পাই না। আর কি ওই কার্ডটা নারীদের নামে হয় না। অস্বাস্থ্যকর পরিবেশ। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে সংক্রামক রোগে ঝুঁকি নিয়ে সেবা নিতে হচ্ছে রোগীদের। উদাসীন কর্তৃপক্ষ। 2 বছরেও দৃশ্যমান অগ্রগতি নেই চুয়াডাঙ্গার রেলওয়ে ওভারপাস নির্মাণ প্রকল্পে। স্বপ্নের অবকাঠামো দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে স্থানীয়দের। আজ প্রথমবারের মতো 35টি ভাষায় সম্প্রচার হবে মক্কার গ্রান্ড মসজিদের জুম্মার খুতবা। ইমামতি করবেন শেখ আব্দুর রহমান আল সুদাইস। টানা 29 ঘন্টা বিতর্কের পর মার্কিন প্রতিনিধি পরিষদে ট্রাম্পের আলোচিত বিগ বিউটিফুল বিল পাস। ক্ষতিগ্রস্ত হবে নিম্ন ও মধ্যবিত্তরা, বলছেন বিশ্লেষকরা। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানের প্রতিদিনই যেন এগিয়ে যাওয়ার গল্প। টানা 3 দিনের কর্মসূচি সফল করে শিক্ষার্থীরা তাকিয়েছিল হাইকোর্টের শুনানির দিকে। কিন্তু কোটা বিরোধী আন্দোলন দেখে সুপ্রিম কোর্ট হাইকোর্ট রায় পরিবর্তন করে না বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বাতিল হয় ওই দিনের শুনানিও। সরকারের টালবাহানাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রায় 5.5 ঘন্টা শাহবাগ অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। প্রতিবাদ মুখর সমাবেশ থেকে আসে নতুন কর্মসূচিও। দর্শক, দেখুন আমারই করা একটি প্রতিবেদন। 4 জুলাই 2024 দিনটি ছিল বৃহস্পতিবার। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন দিন দিন পরিণত হতে থাকে। এদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয় শিক্ষার্থীদের বিক্ষোভ। পরে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেয় তারা। প্রতিবাদী স্লোগানের প্রতিধ্বনির সাথে সরব হয় ঝুম বৃষ্টিও। প্রকৃতির বাধা উপেক্ষা করেই চলে আন্দোলন। বৈষম্যের বিরুদ্ধে রয়েছে, এই রায়কে আমরা স্টুডেন্টরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। প্রায় 5.5 ঘন্টা শাহবাগে অবস্থান করে শিক্ষার্থীরা। বৈষম্যমূলক কোটা পদ্ধতি নিরসনে আদালতের অবস্থানে হতাশাও প্রকাশ করে আন্দোলনকারীরা। মহামান্য আদালত যাতে আমাদের কথাগুলো বিবেচনা করে। উচ্চ আদালতে কোটা বাতিলের রায় আপিল বিভাগের শুনানি হবার কথা থাকলেও তা হয়নি রাষ্ট্রপক্ষের আইনজীবী না থাকায়। তারপরও তখনকার প্রধান বিচারপতি বলেন, এত কিসের আন্দোলন? কোটা বিরোধী আন্দোলন দেখে সুপ্রিম কোর্ট হাইকোর্ট রায় পরিবর্তন করে না। 4 জুলাই সেই আপিলের শুনানিতে আমরা ভাবছিলাম যে সরকারের শুভবুদ্ধির উদয় হবে। সরকার কোটা পুনর্বহালের যে রায় নিম্ন আদালত দিয়েছে সেটা থেকে সরে আসবে এবং কোটা প্রথা বাতিলই থাকবে। কিন্তু দেখা যাচ্ছে সেদিন সরকার কোনো ধরনের না করেই একটা সময় চাই দীর্ঘ শুনানিতে এবং নিম্ন আদালতের রায়কে স্থগিত করে না। তবে প্রতিবন্ধকতাও ছিল। শিক্ষার্থীদের মিছিলে অংশ নিতে বাধা দিতে থাকে ছাত্রলীগ। এছাড়া মিছিল সমাবেশে বাধা দেয় পুলিশও। যারা হলে থাকে
ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তাদেরকে আটকে রাখছে। 4 জুলাই, আমি জানি না আপনার মনে আছে কিনা, সেদিন আমাকে ছাত্রলীগের হাইকমান্ডের নির্দেশে হল ছাত্রলীগের ক্যান্ডিডেটরা হল থেকে বের করে দেওয়ার একটা অনেক বড় স্টেপ নেয়। আমি যখন হল থেকে বের হয়ে যাব, ওই মুহূর্তে আমার হল ছাত্রলীগের 8 জন ক্যান্ডিডেট বাদ দিয়ে বাকি প্রায় 1000 শিক্ষার্থী আমার হলের সামনে দাঁড়িয়ে যায়। ছাত্রলীগের সেন্ট্রাল কমান্ড বাধ্য হয় তাদের দলের যারা নেতাকর্মী আছে বা ক্যান্ডিডেট আছে তাদেরকে বলতে যে এই ইস্যুটার মোড় যেন অন্যদিকে ঘুরিয়ে দেয়, তারা যেন আমার কাছে ক্ষমা চায় আমাকে যেন হলে ফিরিয়ে নেয়। সন্ধ্যায় 4 দফা নতুন কর্মসূচি ঘোষণা করে আন্দোলনকারীরা, যার মধ্যে রয়েছে অনলাইন অফলাইন মিটিং, দেশের সকল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল এবং ক্লাস পরীক্ষা বর্জন। হলের গেট বন্ধ করে দেওয়া হচ্ছে যাতে শিক্ষার্থীরা আমাদের সঙ্গে যুক্ত হতে না পারে, কিন্তু প্রায় দিনই আমরা খেয়াল করতাম যে শিক্ষার্থীদের একটা অংশ তারা সাহস দেখিয়ে তারা এই বন্ধ গেট অতিক্রম করে তারা কিন্তু মিছিলে যোগদান করতেন। হাজার হাজার শিক্ষার্থী। আন্দোলনকে চাঙ্গা রাখতে ও শিক্ষার্থীদের সম্পৃক্ত রাখতে নতুন নতুন কর্মসূচি দেওয়ার ভিন্ন কৌশল ছিল সমন্বয়কদের মাথায়। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরে চলছে ছিনতাইয়ের মহোৎসব। 3-4 জন গ্রুপ ধরে চাপাতি হাতে ছিনতাই এসব এলাকায় নিত্যদিনের ঘটনা। রাতে তো বটে, দিনে দুপুরেও রেহাই মিলছে না। এমন কিছু ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ এসেছে যমুনা টেলিভিশনের হাতে। তবে ছিনতাই চক্রের ভয়ে মামলা করতেও ভয় পাচ্ছে ভুক্তভোগীরা। সহকর্মী আশিক মাহমুদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ছবি তুলেছেন নির্মল চন্দ্র। ভিডিওটি রাজধানীর আদাবর এলাকার। প্রথম দেখায় মনে হবে পড়ন্ত বিকেলে খেলনা হাতে 2 কিশোর হেলে দুলে হাঁটছেন, কিন্তু প্রকৃতপক্ষে চকচকে চাপাতি হাতে এই 2 কিশোর পেশাদার ছিনতাইকারী। দিনে দুপুরে চাপাতি ঠেকিয়ে মানুষের মূল্যবান জিনিসপত্র লুটে নেয়া তাদের নিত্যদিনের কাজ, যা দেখার বা প্রতিবাদ করার যেন কেউ নেই। সিসি ক্যামেরার এই ফুটেজটি নবোদয় হাউজিং খালপাড়ের। গত 25 জুন রাতে চাপাতি হাতে আসে 3 কিশোর। রিকশা থামিয়ে কয়েকটি মোবাইল, মানিব্যাগ সহ মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে পালিয়ে যায় তারা। তবে ছিনতাই চক্রের হামলার ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে চায় না ভুক্তভোগী, এমনকি মামলাও করেননি থানায়। এলাকাবাসী জানায়, এক পাশে নবোদয় হাউজিং, অন্য পাশে শেখের টেক বস্তি। মাঝখানের সড়কটি ছিনতাইয়ের হটস্পট। রাতে তো বটেই, দিনে দুপুরেও এখানে ছিনতাই হয় নিয়মিত। মানে মানুষ যে যাইবে এমন কোনো পরিবেশ নাই। আপনি একটা দামি একটা ফোন নিয়ে যাইতে পারবেন না, আপনি লগে কয়টা টাকা নিতে পারবেন না। এই ব্রিজটা পারাবে, আর নাইলে এই গল্লির দেহারা বাইরে যাবে, বাইরে এরা অ্যাটাক করে। লগে থাকে 4 জন 5 জন, হাতে সামুরাই থাকে, চাপারি থাকে, যারা দিতে চায় না তাকে কোপাই দেয়। টাকা পয়সা না দিলে কূপ মারে, মনে করেন বাড়ি মারে। এরা কত টাকা আর মোবাইল এরা নিবই, দরকার মাইরিলেও নিব। অটো ওই দিক থেকে নিয়ে আসে সিপাগলি ঢুকে 3 জন আসলো, চাপাটি ধরে ওই মারে অটোটা কারে নিয়ে গেছে। মানুষ তো জীবনের নিরাপত্তাই নাই। সন্ধ্যা নামলেই এই শেখের টেক বস্তির কোথাও লোট পেতে থাকা ছিনতাইকারীরা এই ব্রিজ ধরে প্রধান সড়কে আসে এবং এখানে দাঁড়িয়ে থাকা মানুষ, এমনকি চলন্ত গাড়ি থামিয়েও তারা ছিনতাই করে, লুটে নেয় মোবাইল, মানিব্যাগ, মূল্যবান জিনিসপত্র সহ সবকিছু। আর সেগুলো দিতে না চাইলে চাপাতির কোপে গুরুতর আহত, এমনকি মৃত্যু হচ্ছে মানুষের। স্থানীয়রা বলছেন, এসব ছিনতাইকারীরা সবাই মাদকাসক্ত, উঠতি বয়সী কিশোর। মাদকের টাকা জোগাড় করতেই এত বেপরোয়া, তুচ্ছ কারণে মানুষ খুন করতেও দ্বিধা করে না। একটা বাবার দাম 300 টাকা, তার তো আর 300 টাকা তো 10 মিনিটে কামাই করা সম্ভব না। তার নেশা উঠে গেছে, তারা খাইতেই হবে ওটা। পরে কি করে, রাস্তায় নেমে পড়ে, চাকু টাকু নিয়ে সব নেমে পড়ে রাস্তায়, যার কাছে যা পায়। মনে করে যে মাদক খাচ্ছে, সুযোগ পাইলো একটা লোক ধরে টাকা পয়সা সব কায়দা নিল, আবার নিয়ে চলে গেলাম মাদকের কাছে। আবার ওদের এটাই ব্যবসা। মোহাম্মদপুর ও আদাবরের ছিনতাই চক্রের মূল হোতা কবজি কাটা আনোয়ার। কয়েক মাস আগে তাকে নিয়ে যমুনা টেলিভিশনে অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পর সাঙ্গপাঙ্গ সহ গ্রেপ্তার হয়। তবে কয়েকদিন আগে আনোয়ারের অন্যতম সহযোগী বিল্লাল ওরফে ভাগ্নে বিল্লাল জেল থেকে ছাড়া পেয়ে আবারও বেপরোয়া হয়ে উঠেছে। তাদের সাথে নতুন যুক্ত হয়েছে দাঁত ভাঙা বিল্লাল। দৈনিক 4-5টা করে চেপ নিয়ে যাচ্ছে, না দিলে কোপ দিচ্ছে, এই অবস্থা। এখন মনে করেন কি এলাকায় থাকার মতন না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। এটা হলো দাঁত ভাঙা বিল্লাল, ওর বাইনি আছে, ওদেরকে নিয়ে প্রয়োগ করতেছে। পুলিশ বলছে, ছিনতাই চক্রের হোতা একজন গ্রেপ্তার হলে অন্যজন মাথা চাড়া দিয়ে উঠছে। যখন যেই ছিনতাইকারী গ্রুপ এই ঘটনাটি ঘটায় তাদেরকে আইনের আওতায় আনার পরে আরেকটি নতুন গ্রুপের তৈরি হয়।
গোয়েন্দা নজরদারি রেখেছি যে কারা এগুলো ঘটাচ্ছে তাদের ধরার জন্য আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে। ছিনতাই চক্রের এমন দৌরাত্ম্য থেকে মুক্তি চায় মোহাম্মদপুর আদাবরবাসী। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। মাঠে কাজ করে জমিতে শস্য ফলান তিনি, কিন্তু মিলছে না কৃষকের স্বীকৃতি। কারণ নিজের নামে জমি নেই, অথবা কেউ কেউ চাষাবাদ করেন অন্যের জমিতে। ফসলি জমিতে মাথার ঘাম পায়ে ফেললেও অধিকাংশ নারীকে এখনও কৃষকের স্বীকৃতি দিচ্ছে না রাষ্ট্র। পরিসংখ্যান ব্যুরো বলছে কৃষি শ্রমশক্তির 52% নারী, কিন্তু জমির মালিকানা না থাকায় কেবলমাত্র 7% নারী পাচ্ছেন কৃষি সুবিধা। বাদবাকি বৃহৎ অংশের নারী কৃষক অবহেলায় বঞ্চিত হচ্ছে নিজের প্রাপ্য স্বীকৃতি ও সুযোগ থেকে। জামালপুরের দেওয়ানগঞ্জ ঘুরে এসে আরও জানাচ্ছেন ফারহানা ন্যান্সি, ছবি তুলেছেন লুৎফর রহমান। রুবিনা কৃষিকাজ করছেন প্রায় 20 বছর। নিজের নামে আছে 10% জমি, তবুও কৃষক হিসেবে পুরুষের মতো ভর্তুকি কার্ড কিংবা সরকারি কৃষি সুবিধা থেকে বঞ্চিত। সম্প্রতি অনেক কাঠ খড় পুড়িয়ে একটি কৃষি প্রশিক্ষণে নাম লিখিয়েছেন। ট্রেনিং এ পাঠায়, তারপরে ভর্তুকির নামগুলো যে দেয় শুধু ছেলেদের নামে বেশি দেয়, মেয়েদের নামে কম দেয়। আমার হাজবেন্ডের নামে যে কার্ড আছে, এই কার্ড ওই ভর্তুকি দিয়ে ওই সার 20 কেজি সার আর আপনার একটা সরিষা বীজের প্যাকেট 1 কেজি প্যাকেট, এটাই শুধু পাইছি। আমি যে 10% মালিক আছি, এটার মাধ্যমে আমি কোনোদিনও পাই। রুবিনা না হয় কোনো রকমে কৃষকের খাতায় নাম তুলল, কিন্তু বাকিদের কৃষি সুবিধা অথবা কৃষক হিসেবে তাদের অধিকারের কথাই অজানা। যাদের জানা তারা জমির মালিকানা সংক্রান্ত চক্করে পাচ্ছেন না স্বীকৃতি। ওদের একটা ভর্তুকি কার্ড আছে, সেই কার্ডের মাধ্যমে ওরা সার পায়, বিষ পায়, কীটনাশক পায়, তারপর স্প্রে মেশিন, এগুলো অনেক কিছু পায়, কিন্তু আমরা নারীরা এই সম্পর্কে পাই না। আর কি ওই কার্ডটা নারীদের নামে হয় না। আমরা ভর্তুকি কার্ড পাই না, কারণ পুরুষদের ভর্তুকি কার্ড বেশি আসে, মেয়েদের আসে না। নিয়ম অনুযায়ী স্বামীর জমিতে অথবা অন্যের জমিতে চাষাবাদ করলে কৃষক হিসেবে স্বীকৃতির সুযোগ তেমন একটা থাকে না। আমার নামে কেন হয় না? পুরুষের নামে জমি, এই জন্য পুরুষের নামে হয়। আর আমার জামাইয়ের নামে জমি হইলে জামাইয়ের নামে ভর্তুকি কার্ড হইলে হয়নি। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তার কাছে কাগজে কলমে নারী কৃষকের তথ্য জানতে চায় যমুনা নিউজ। কৃষি কর্মকর্তা জানান 10 বছর আগে সবশেষ কৃষকদের তালিকা জরিপ করা হয়, এরপর আর সেই তালিকা হালনাগাদ করা হয়নি। তবে সম্প্রতি কিছু প্রকল্পে নারীদের যুক্ত করার দাবি করেন তিনি। সর্বশেষ আমরা 2014-15 সালে যখন আমরা কার্ড বিতরণ করেছি, 52,000 প্লাস আমরা কার্ড বিতরণ করেছি। এরপরে এই 10 বছর তো অনেক পরিবর্তন হয়েছে, আমরা এরপর আর নতুন কার্ড বিতরণ করিনি। বেশিরভাগ নারী কৃষকদের নামে কিন্তু আসলে নিজস্ব জমি নেই, তার হাজব্যান্ড বা অন্যান্য সূত্রে জমি পায়, তা সেই হিসেবে আমরা তারা পেয়ে থাকে সুবিধাগুলো। মাঠ পর্যায়ে নারী কৃষকদের অধিকার উন্নয়নে কাজ করে মানুষের জন্য ফাউন্ডেশন। কর্মকর্তারা বলছেন তাদের সম্মুখীন হতে হয় নানা রকম চ্যালেঞ্জের। সামাজিক দৃষ্টিভঙ্গির বদল আর রাষ্ট্রীয় কাঠামোতে পরিবর্তন ছাড়া কৃষিতে নারীর অবদান স্বীকৃত করা যাবে না বলে মনে করেন তারা। কৃষিকাজ অর্থনীতি হওয়ার পরেও নারী শ্রমকে অর্থনীতিতে যুক্ত করা হয় না, তাতে আলটিমেটলি কি হয়? নারী কিন্তু একটা সময় দারিদ্রতার মধ্যে দিয়ে যায়। সরকারের কাছে আমাদের দীর্ঘদিনের কথা, প্রথমে নারী কৃষক হিসেবে স্বীকৃতি দাও, যাতে নারী কৃষক কার্ড পায়, নারী যাতে কৃষি লোন পায়, নারী যাতে ভর্তুকি পায়। বাংলাদেশের অর্থনীতির অন্যতম ভিত্তি যখন কৃষি, তখন 2025 সালে এসেও নারী কৃষক হিসেবে স্বীকৃতি পাচ্ছেন না। অথচ নারী কিষানীরা সমান পাল্লা দিয়ে পুরুষের সাথে প্রায় একই রকম কাজ করছে জমিতে। মজুরি বৈষম্য থেকে শুরু করে কৃষি সুবিধা বঞ্চিত এই নারীরা কৃষিতে যে অবদান রাখছে তার তেমন কোনো হিসেব নিকেশ নেই বললেই চলে। তাই নারী কিষানীদের জোর দাবি সরকারের কাছে তাদের যেন কৃষক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, দেওয়ানগঞ্জ, জামালপুর। ঝোপঝাড় আর ময়লা আবর্জনায় ভরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চারপাশ। ড্রেনগুলো দেখে মনে হয় কতকাল পরিষ্কার করাই হয়নি। আর ময়লার ঘর, লাশঘর ও রান্নাঘর সবই যেন এক ছাতার নিচে। ভেতরের পরিবেশ আরও বেশি নোংরা, ফলে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সব সময় থাকতে হয় অস্বাস্থ্যকর পরিবেশে। দিনের পর দিন চলে আসে এমন পরিস্থিতির উন্নয়নেও উদাসীন কর্তৃপক্ষ। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মূল ভবন আর ক্যান্সার বিভাগের মধ্যবর্তী স্থান এটি। আগাছায় ভরা গোটা এলাকা, ঢেকে আছে ভবনের প্রায় এক অংশ। সামান্য বৃষ্টিতে জরুরি বিভাগে যাওয়ার প্রধান সড়কটিও তলিয়ে যায় কাদা পানিতে। ড্রেনগুলোও যেন মশা উৎপাদনের নিরাপদ স্থান, যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে ক্লিনিক্যাল বর্জ্য।
হাসপাতালের পেছনের এই টিনের ঘরে রাখা হয় ময়লা আবর্জনা। টিনের চালে ছিদ্র থাকায় বৃষ্টির পানি আর আবর্জনা মিলেমিশে একাকার। এর কাছেই আবার রোগীদের জন্য রান্নাঘর, তার পাশেই লাশঘর ও মর্গ। এই টিনটা ভাঙা থাকার কারণে প্রচণ্ড বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পরে ময়লা থেকে যে গন্ধটা হয় এই গন্ধটা আরও অন্যদিকে ছড়ায় যায়। রান্নাঘর, লাশঘর এবং মর্গ একই জায়গায়। অনেক বড় জঙ্গল, এটা পরিষ্কার করা উচিত। সাপ থাকলে অবশ্যই সাপ আছে এখানে, অনেক বড় বড় সাপ দেখাও গেছে। হাসপাতালের বাইরের চিত্র যখন এমন, তখন কি অবস্থা ভিতরের? চারদিকে স্যাঁতসেঁতে পরিবেশ, যে যার মতো যেখানে সেখানে ফেলছে আবর্জনা। স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কাই নেই। দিনও মশা লাগে, রাতেও মশা লাগে, গন্ধও লাগে। পায়খানা প্রস্রাবের পানি সব আমাকে গায়। এত পরিমাণ নোংরা, এই যে একটা মানুষ আসছে খাবার খাবে, নোংরার মধ্যে বসে সে কিভাবে খাবার খাবে, এগুলো তাদের দেখতে হবে না? এবার যমুনার ক্যামেরা হাসপাতালের ওয়ার্ডের দিকে। রোগীদের বিছানা যেন তেলাপোকার রাজ্য, বাথরুমের অবস্থা শোচনীয়। কোনোটির দরজা ভাঙা, আবার কোনোটির দরজাই নেই। অপরিচ্ছন্ন ও দুর্গন্ধে ভরা পরিবেশেই চলে চিকিৎসা সেবা। দরজা সিটকেলি নাই, এর ভিতরে যাবেন দেখেন যে সিলিংয়ের যে একটা অবস্থা। রোগী তো অসুস্থ, সে রোগীর সাথে আমি রোগী হয়ে যাচ্ছি, তো আমাকে টানবে কিটা? এসব দেখভালের দায়িত্ব যার, কি বলছেন সেই হাসপাতাল পরিচালক? লোকবল সংকট আছে, সুয়েজ লাইন ডিস্টার্ব আছে। পানি যদি না সারে তাহলে তো আপনার সেখানে দুর্গন্ধ জমা হবে, মশা জমা হবে, এটা স্বাভাবিক। তো সুয়েজের ব্যাপারে আমি দায়িত্ব নেওয়ার পরে অন্তত 5 বার আমি পিডব্লিউডিকে বলেছি, তারা আসছে, দেখে যায়, ঘুরে ফিরে যায়, মাপটাপ নিয়ে যায়, ও পর্যন্তই শেষ। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় হাসপাতালটি 500 শয্যার হলেও প্রতিদিন 3 গুণের বেশি রোগী স্বাস্থ্যসেবা নেয় এখানে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। চুয়াডাঙ্গার রেলওয়ে ওভারপাস নির্মাণ প্রকল্পে ভর করেছে অনিশ্চয়তা। 1 বছর মেয়াদী কাজের সময় গড়িয়েছে 2 বছরে, তবুও নেই কোনো অগ্রগতি। কয়েক দফায় ব্যয় বাড়িয়ে প্রস্তাবনা পাঠানো হলেও তার অনুমোদন মেলেনি। এমন জটিলতায় ধীর গতিতে চলা এই প্রকল্প আরও ঝিমিয়ে পড়েছে। রাস্তাঘাট খোঁড়াখুড়ি করে ফেলে রাখায় বেড়েছে সাধারণ মানুষের দুর্ভোগ। যে প্রকল্প একসময় মানুষের প্রাণের দাবি ছিল, তা এখন কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্রুত কাজ শেষ করতে মন্ত্রণালয়ের দিকে তাকিয়ে স্থানীয় সড়ক ও জনপথ বিভাগ। চুয়াডাঙ্গাবাসীর প্রত্যাশিত রেলওয়ে ওভারপাস নির্মাণের কাজ শুরু হয় 2023 সালের আগস্টে। ব্যয় ধরা হয় 71 কোটি টাকা। প্রথমে কাজের মেয়াদ ছিল 1 বছর, পরে আরও 1 বছর বাড়ানো হয়। চলতি বছরের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। কাজের অগ্রগতি না থাকায় আবারও 1 বছর সময় বাড়ানোর অনুমতি চাওয়া হয়েছে। সেই সাথে ভূমি অধিগ্রহণ, নকশার ত্রুটি সংশোধন, রেল, বিদ্যুৎ ও পৌরসভার খরচ বাবদ আরও 13 কোটি টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাবনা দেয়া হয়েছে। কিন্তু এই প্রস্তাবের অনুমোদন না হয় ঝিমিয়ে পড়েছে গোটা প্রকল্প। দেখা দিয়েছে অনিশ্চয়তা। এই ওভারব্রিজটা 1 বছরের মধ্যে হওয়ার কথা ছিল, কিন্তু 1 বছর তো বাদ, এখন 2 বছর হয়ে যাচ্ছে, তারপরেও এইটা হচ্ছে না। সেই কাজ হচ্ছেই না। আর 2 পাশে যে ভাঙিয়েছে, ভাঙা রাস্তাটাও একটু ঠিক করে না। এখানে সেদিন একটা পিকআপ সরাসরি এর মধ্যে পড়ে গেল। আসা যাওয়া এত অসুবিধা, বৃষ্টি ঝড় বৃষ্টি হইলে কাদা। প্রকল্প এলাকা জুড়ে রাস্তাঘাট খোঁড়াখুড়ি আর খানাখন্দ। চলতি বর্ষায় মানুষের ভোগান্তি বেড়েছে দ্বিগুণ। এক সময়ের আশা জাগানো এই প্রকল্প এখন গলার কাটা। এই ব্রিজ এই হবে করছে, এই যে রাস্তাঘাট সাইড ছুটি ভাঙা, গাড়ি ঘোড়া ভেঙে যাচ্ছে, যাত্রী পাচ্ছে না, রেলগেটের জন্য খুব কষ্ট। চুয়াডাঙ্গাবাসীর জন্য প্রাণের দাবি ছিল, এটা এখন কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ব্যয় এবং সময় বৃদ্ধি করা না হলে এখানেই থমকে যেতে পারে পুরো নির্মাণ কাজ। ল্যান্ড অ্যাকুইজিশনের প্রস্তাব পাঠানো হয়েছে, সেটা চলমান আছে, এবং ল্যান্ড অ্যাকুইজিশনের টাকা, বিদ্যুতের টাকা, রেলওয়ের টাকা অলরেডি কিছু টাকা বাড়ার ফলে এটা রিভাইজের জন্য মন্ত্রণালয়ে ডিপিপিটা আছে, রিভাইজ ডিপিপি মন্ত্রণালয়ে আছে। তো মন্ত্রণালয় থেকে এটা পাস হলে যথাশীঘ্রই কাজটা দ্রুত শেষ করে ফেলা হবে। 1 বছর মেয়াদী এই প্রকল্পটি 2 বছরে 57% কাজ শেষ করতে পেরেছে। এখন নানা অনিশ্চয়তা ভর করেছে এই রেলওয়ে ওভারপাসের ওপর। তবে স্থানীয়দের প্রত্যাশা, সকল জটিলতা কাটিয়ে আলোর মুখ দেখবে এই প্রকল্পটি। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা।
কক্সবাজারের চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে নিহত হয়েছেন 2 জন, আহত আরও 5 জন। বৃহস্পতিবার রাতে হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় হয় এই দুর্ঘটনা। খবর পেয়ে উদ্ধার অভিযানে অংশ নেন ফায়ার সার্ভিস কর্মী ও আইন শৃঙ্খলা বাহিনী। ভুক্তভোগী যাত্রীরা জানিয়েছেন, কক্সবাজারগামী বাসটি আজিজনগর পার হয়ে হারবাং গয়ালমারা এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারায়। পরে গাড়িটি উল্টে গেলে বেশিরভাগ যাত্রী জানালা দিয়ে লাফ দেন। রেকারের সাহায্যে বাস টেনে তোলার পর বাসের নিচ থেকে 2 জনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। পটুয়াখালীতে যাত্রীবাহী বাসে যাত্রীর সাথে দুর্ব্যবহারের প্রতিবাদ করায় অপর যাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে বাস সুপারভাইজারের বিরুদ্ধে। গতকাল বাসের একাধিক যাত্রী বিষয়টি নিশ্চিত করেছেন। অন্তরা পরিবহন নামের একটি বাস গতকাল দুপুরে 10 মিনা ও বাউফল ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। যাত্রীরা জানায়, বৃদ্ধ যাত্রীর সঙ্গে খারাপ আচরণের প্রতিবাদ করায় এক যাত্রীকে মারধর করে বাসের সুপারভাইজার। এর আগে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রীদের হয়রানি সহ বিভিন্ন অভিযোগ করলেও প্রশাসন এ বিষয়ে কোনো ধরনের উদ্যোগ নেয়নি বলেও অভিযোগ যাত্রীদের। বরগুনার আমতলী উপজেলার পূজাখোলা ও সোনাউঠা গ্রাম বর্ষা এলেই কাঁচা রাস্তা রূপ নেয় কর্দমাক্ত জলাবদ্ধতায়, যা গ্রামবাসীর চলাচলে সৃষ্টি করেছে ভোগান্তি। 6 মাস নৌকাই হয়ে ওঠে তাদের একমাত্র ভরসা। পাকা সড়কের দাবিতে বারবার মানববন্ধন করেও কোনো লাভ হয়নি। যেন উপন্যাসের পাতা থেকে উঠে আসা অজপাড়া গায়ের আদর্শ কোনো ছবি। যুগের পর যুগ কেটে গেলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি বরগুনার আমতলী উপজেলার পূজাখোলা ও সোনাউঠা গ্রামে। পাকা সড়ক তো দূরের কথা, কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে পূজাখোলা স্লুইস গেট পর্যন্ত 3 কিলোমিটার কেবলই কাঁচামাটির পথ। বর্ষায় কাদায় মাখামাখি আর শুকনো মৌসুমে ধুলোর আস্তর। এ নিয়ে জীবন 2 গ্রামের 6000 মানুষের। সড়ক পথের অভাবে নৌকায় চলাচল করতে হয় তাদের। আমি জন্মসূত্র দেখে আসছি এই অত্র এলাকার মতো করুণ পরিস্থিতি, যোগাযোগ ব্যবস্থা তো খারাপ অন্য কোথাও নাই। একটু বৃষ্টি হলে আমাদের রাস্তা অনেক খারাপ হয়ে যায়, তাই আমরা ঠিকঠাক মতো টাইমে আমরা ক্লাসে পৌঁছাতে পারি না। আমাদের বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে আর কি স্কুল মাদ্রাসা পড়ালেখা করাইতে আর কি সমস্যা হইতেছে, নিজেরা চলাফেরা করতে অনেক কষ্ট হইতেছে। স্থানীয়দের অভিযোগ, বহু বছর ধরে জনপ্রতিনিধিদের কাছে ধন্না ধরেও মেলেনি কোনো স্থায়ী সমাধান। বর্ষা এলে কৃষিপণ্য পরিবহনেও বেড়ে যায় খরচ। এই স্থানটা হলো 3টি এলাকার মোহনা, অর্থাৎ হলদিয়া, ধানখালী, টিয়াখালী, পূজাখোলা সহ বহু লোকজন এই কলম থেকে এই ইসলামপুর এই রাস্তা দিয়ে যাতায়াত করে। আমাদের এপার থেকে ওপারের প্রায় 100 ছেলে মেয়ে হাই স্কুলে লেখাপড়া করে, তাদের এই কাঁচা রাস্তা পাড়াইয়া খেয়া পাড়াই ওপার যাইতে হয়। এই রাস্তাটা যাতে আমরা অতি তাড়াতাড়ি পেতে পারি, এজন্য আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আহ্বান জানাই। সড়কের দাবিতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন করেছেন গ্রামবাসী। সংশ্লিষ্টদের কাছে দেয়া হয়েছে লিখিত আবেদনও। স্মারকলিপিটি আমরা এখান থেকে প্রসেস করে আমরা আমাদের যে বিধিগত যে ব্যবস্থা আছে এই ব্যবস্থা গ্রহণ করে আমরা আমাদের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর চিফ ইঞ্জিনিয়ার তার বরাবর আমরা এটা প্রেরণ করব। আশা করি যে এটার আশু সমাধান খুব দ্রুত হয়ে যাবে ইনশাআল্লাহ। সব বাধা ছাপিয়ে একটি পাকা সড়কের স্বপ্ন এলাকাবাসীর। জারিন অর্নি, যমুনা নিউজ। পাহাড়ে পর্যটনের নতুন দিগন্ত উন্মোচন করেছে নবনির্মিত সীমান্ত সড়ক। এটি যেন এক নতুন দর্শনীয় স্থান। পাহাড় চূড়ায় মেঘ আর সবুজের সৌন্দর্য উপভোগে দূর দূরান্ত থেকে আসছেন পর্যটকরা। অপার সম্ভাবনা কাজে লাগাতে সুযোগ সুবিধা বৃদ্ধির তাগিদ তাদের। সাইদুর রশিদ ইভানের তোলা ছবিতে জুবায়েদ ইবনে শাহাদাতের ধারাবাহিক প্রতিবেদনের তৃতীয়টি আজ। হাজার ফুট উঁচুতে আঁকাবাঁকা সড়ক, একটু অসতর্ক হলেই বিপদ। এই পথ পাড়ি দিতে পারলেই সাক্ষী হওয়া যাবে অনন্য এক অভিজ্ঞতার। বলছিলাম বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটির সাথে যুক্ত সীমান্ত সড়কের কথা। জিগজ্যাগ পয়েন্ট পার হয়ে ভিউ পয়েন্টে দাঁড়ালেই দেখা মেলে মেঘ ও পাহাড়ের অপরূপ মিতালি। পাহাড়ি জনগোষ্ঠীর ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি বেশ সমৃদ্ধ এবং বৈচিত্র্যপূর্ণ। মনোমুগ্ধকর সব পর্যটন কেন্দ্রের পাশাপাশি এসবও বড় আকর্ষণ, যা উপভোগের নতুন উপলক্ষ এনে দিয়েছে নবনির্মিত দৃষ্টিনন্দন সীমান্ত সড়ক। প্রতিদিন দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। এখানে চাইলে আসতে পারতো না, এখন
মানে খুব সহজে বাইক নিয়ে বলেন, আপনি ছাদের গাড়ি নিয়ে বলেন, প্রাইভেট কার নিয়ে বলেন, খুব সহজে আসা যাওয়া যায়। ডিম পাহাড় পর্যন্ত আসি, এসে কিন্তু চলে গেছি, কিন্তু এই পর্যন্ত আসি নাই, এবার কি প্রথম আসছি। অনেক সুন্দর জায়গা আর কি। সরকার যদি এটা নিয়ে আরও মানে কাজ করে তাহলে দেখা যায় যে আমাদের বাংলাদেশটাও অনেকটা মানে বহির্বিশ্বে অনেক আলোড়ন সৃষ্টিকারী হবে। তবে চিকিৎসা, বিদ্যুৎ, পরিবহন ও পানি সংকট বড় এক সমস্যা। পর্যটক বান্ধব করতে সুযোগ সুবিধা বৃদ্ধির তাগিদ পর্যটক ও স্থানীয়দের। এখন তো বিদ্যুৎ নাই, যেহেতু ওদেরও মানে যে সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা ওরা পাচ্ছে না। সকাল থেকে হাতে গেলে 2-3 ঘন্টা হলে হাতে হাতে দিন হয়ে যায়, রাত হয়ে যায়। আমার একটু সরকারের কাছে রিকোয়েস্ট, এখানে আমাদের চিকিৎসার কেন্দ্র একটা হতাম আরো ভালো হতো। সবচেয়ে হলো একটা মানে অসুবিধা হলে মানে পানি হাউস নাই, হাসপাতালে যেতে হলে টাকা পয়সা বেশি লাগায়। 1036 কিলোমিটার দীর্ঘ সড়কের 1/3 হয়েছে মাত্র, বাকিটাও হলে পর্যটন সম্ভাবনা আরও বিকশিত হবে বলছেন সংশ্লিষ্টরা। পার্বত্য চট্টগ্রামের পর্যটন মূলত দেখা যায় যে কাপ্তাই হ্রদ কিংবা নীলগিরি সাজেক কেন্দ্রিক। তো সীমান্ত সড়কের এই যোগাযোগ নেটওয়ার্ক এস্টাবলিশ হওয়ার কারণে বিভিন্ন পর্যটন স্পট আবিষ্কৃত হচ্ছে। পর্যটন আকর্ষণীয় যে শিল্পগুলি আমরা গড়ে তুলতে পারবো, এদেশের বহু মানুষের কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা এখানে রয়েছে এখানে গিয়ে। এবং আমি আশা করি এই প্রকল্পটা পূর্ণ বাস্তবায়িত যখন হবে তখন অবশ্যই এই অঞ্চলের মানুষের অনেকের ভাগ্যের উন্নয়ন হবে। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। তিলোত্তমা ঢাকা বরাবরই ব্যস্ত, ক্লান্ত, শ্রান্ত, ধুলো ধোয়ায় ধূসর। ছুটতে থাকা সেই নগরীকে এক টুকরো সবুজ উপহার দিল রাজধানীর শেরেবাংলা নগর। সেখানে বসেছে জাতীয় বৃক্ষ পরিবেশ মেলা 2025। নাগরিক জীবনে প্রকৃতির পরশের গল্প শোনাচ্ছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়, ছবি তুলেছেন সাজ্জাদ হোসেন শাকিল। কংক্রিটের জঞ্জালে ভরা রাজধানীতে একটু হাঁপ ছেড়ে বাঁচতেই মানুষ খোঁজে প্রকৃতির ছোঁয়া। নগরবাসীকে সেই সুযোগ করে দিতে শেরেবাংলা নগরে এ আয়োজন। জমে উঠেছে জাতীয় বৃক্ষ ও পরিবেশ মেলা 2025। ছোট বড় বাহারি গাছে ভরপুর মেলা প্রাঙ্গণ। ফলজ, বনজ, ঔষধি থেকে শুরু করে শোভাবর্ধক কি নেই সেখানে, প্রতিটি টব যেন তরতাজা সবুজ প্রাণ। আমার অনেক ফুল গাছ পছন্দ, এর ভিতরে আমার অনেক বেলি ফুল গাছ অনেক পছন্দ, তাই জন্য আমার বাসায় অনেক গাছ আছে। তো আমি বাচ্চাকে নিয়ে আসি এখানে দেখাতে যে কত রকম আমাদের গাছপালা রয়েছে এবং গাছপালা আমাদের পরিবেশের জন্য কতটুকু উপকারী, এবং তার পাশাপাশি আমরা যদি ছাদ বাগান করতে চাই, ছাদ বাগানের জন্য আসলে কী কী গাছ আমরা বাছাই করতে পারি, সেগুলো আমরা সব এই মেলা থেকে আমরা পেতে পারি। গাছ তো আমাদের আসলে অক্সিজেন দেয়, জীবনে বেঁচে থাকার একটা প্রধান উপকরণ। তো গাছের প্রতি সবারই মায়া থাকে, তো আমাদেরও সেরকমই আর কি, সেই গাছের প্রতি প্রেম থেকে আসা। গাছ শুধু সৌন্দর্য নয়, বরং বেঁচে থাকার জন্যও অতীব জরুরি। চিরায়ত সত্য কথাটাই আবারও মনে করিয়ে দেয় এই বৃক্ষমেলা। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে তো আসছেন, প্লাস ঢাকার যারা নাগরিক, স্থায়ী নাগরিক, তারা বেশি আসছেন। এটা তাদের রিক্রিয়েশনের জন্য একটা ভালো প্লেস বলা যায়। আমাদের এখানে আছে অর্কিডের বিভিন্ন গ্রুপ আছে, যেমন ড্যান্ড্রোভিয়াম, ক্যাটেলিয়া, রয়্যাল স্টাইলিশ, মোকারা, সব গ্রুপের গাছই মানে অনেকটা গাছই আছে অর্কিডের। এখানে আপনার ফুলের গাছ, ফলজ গাছ, বনজ গাছ, শোভাবর্ধনকারী গাছ, সব গাছে পাওয়া যায়। শিশুদের হাতে গাছের টব, তরুণদের চোখে পরিবেশ রক্ষার অঙ্গীকার, আর প্রবীণরা খুঁজে নিচ্ছেন স্মৃতি। সব মিলিয়ে যেন মিলন মেলা। সবুজে সাজানো শহর শুধু সৌন্দর্যই বাড়ায় না, নাগরিক জীবন কি করে প্রাণবন্ত। তাই বৃক্ষমেলা শুধু গাছ কেনার জায়গা নয়, বরং প্রকৃতির সাথে বন্ধুত্ব করার একটি সুযোগ। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। একের পর এক অপরাধ হয়েই চলেছে কুমিল্লার মুরাদনগরে। এবার পরকীয়ায় বাধা দেয় আপন ভাসুরকে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে ইউসুফনগর গ্রামে একটি বসতঘরের মাটির নিচ থেকে নিহত মনির ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। আটক করা হয় মনিরের ছোট ভাইয়ের স্ত্রী শাহিদা আক্তার, তার প্রেমিক ইব্রাহিম ও ইব্রাহিমের মা আমিনা খাতুনকে। পুলিশ জানায় শাহিদার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল একই গ্রামের ইব্রাহিমের। ঘটনাটি জানতে পেরে মনির শাহিদাকে শাসন করে। এরই জেরে মঙ্গলবার মনিরকে হত্যা করে নিজ বাড়িতে মাটি খুঁড়ে পুঁতে রাখে ইব্রাহিম ও শাহিদা। দৃশ্যটি ইব্রাহিমের মা আমেনা খাতুন দেখে ফেললে তাকেও হত্যার হুমকি দেয়া হয়। তবে স্থানীয়দের চাপের মুখে বিষয়টি স্বীকার করে ফেলে আমেনা বেগম। পরে তার দেখানো জায়গা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
যশোরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের জেরে নারী ও শিশুসহ একই পরিবারের ৩ জনকে এসিডে ঝলসে দিয়েছে দুষ্কৃতিকারী। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালিতে এই হামলা হয়। আহতরা হলেন ওই গ্রামের জামাত হোসেনের স্ত্রী রাহেলা বেগম, ছেলে ইয়ানুর ও মেয়ে রিপা খাতুন। স্বজনরা জানান, মঠবাড়ি গ্রামের ফজলুর রহমানের কাজের লোক জসিম রিপাকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। তবে রিপা তার প্রস্তাব প্রত্যাখ্যান করে। এতে ক্ষিপ্ত হয়ে জসিম জানালা দিয়ে রিপাকে লক্ষ্য করে এসিড ছুড়ে মারে। এতে রিপা, তার ভাই ইয়ানুর ও মা রাহেলা খাতুন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে ইয়ানুরের অবস্থা আশঙ্কাজনক। পবিত্র আশুরা ঘিরে নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও কিশোরগঞ্জের চাঁদাবাজি রোধে টহল কার্যক্রম বৃদ্ধি করেছে র্যাব। গতরাতে নগরীর মণ্ডলপাড়া ও ২ নং রেলগেট এলাকায় ২টি চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। র্যাব কালীবাজার ক্যাম্প কমান্ডার জানিয়েছেন, অপরাধমূলক কর্মকাণ্ড রোধে এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়া হয়েছে। র্যাবের এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি। প্রথমবারের মতো ৩৫টি ভাষায় অনুদিত হয়ে প্রচার করা হবে মক্কার গ্র্যান্ড মসজিদের জুম্মার খুতবা। বৃহস্পতিবার গ্র্যান্ড মসজিদ ও মসজিদের নববীর ধর্ম বিষয়ক প্রেসিডেন্সির প্রধান এই ঘোষণা দিয়েছেন। আজ শুক্রবার গ্র্যান্ড মসজিদে খুতবা প্রদান ও জুম্মার নামাজের ইমামতি করবেন শেখ আব্দুল রহমান আল সুদাইস, যা ভাষান্তর হবে বিশ্বের ৩৫টি ভাষায়। বিভিন্ন দেশের জাতির মাঝে যোগাযোগ ও সাংস্কৃতিক আদান প্রদানের জন্য নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত, জানিয়েছেন ধর্ম বিষয়ক প্রেসিডেন্সির যোগাযোগ বিভাগের মহাপরিচালক ফাহিম আল আহমেদ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ৩৫টি ভাষার খুতবা শোনা যাবে, তবে কোন কোন ভাষায় এই খুতবা শোনা যাবে তা এখনো জানানো হয়নি। ইরানের সাথে সংঘাতে ইসরায়েলকে সহযোগিতা করেছিল সৌদি আরব। তেল আবিব ভিত্তিক সংবাদ মাধ্যম ইসরায়েল হাইওয়েম এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে বিস্ফোরক এমন তথ্য। বলা হচ্ছে, প্রকাশ্যে ইসরায়েলি হামলার নিন্দা জানালেও গোপনে প্রতিবেশী জর্ডান ও ইরাকে হেলিকপ্টার পাঠিয়ে তেহরানের ড্রোন ঠেকিয়েছে রিয়াদ। তবে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে সহযোগিতার কথা এখনও স্বীকার করেনি দেশটি। 12 দিনের সংঘাতে ইরান একা লড়াই করলেও অনেকেরই সহযোগিতা পেয়েছে ইসরায়েল। ইরানের ছোড়া মিসাইল ড্রোন ভূপাতিত করে ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের মতো পশ্চিমা দেশগুলো বন্ধুর মতোই খোলাখুলি পাশে দাঁড়িয়েছিল তেল আবিবের। মুসলিম দেশ জর্ডানের বিরুদ্ধেও রয়েছে ইরানের হামলা মাঝপথে ঠেকানোর অভিযোগ। তেহরানকে সরাসরি সহযোগিতা না করলেও সৌদি আরবকে অবশ্য শুরু থেকেই ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে দেখা গেছে। কোনো উস্কানি ছাড়াই ইরানের ভূখণ্ডে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছিল রিয়াদ। সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা চালাতে দেয়া হবে না দিয়েছিল এমন বক্তব্য। প্রকাশ্যে ইসরায়েলের নিন্দা জানানো সৌদি আরবের বিরুদ্ধে এবার উঠেছে গোপনে নেতানিয়াহু বাহিনীকে সহযোগিতার অভিযোগ। বিভিন্ন সূত্রের বরাতে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে তেল আবিব ভিত্তিক গণমাধ্যম ইসরায়েল হাইওম। তাদের এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ছোড়া ড্রোন ঠেকিয়েছে সৌদি আরবের বিমান বাহিনী। প্রতিবেশী জর্ডান, ইরাক ও নিজ দেশের আকাশসীমায় হেলিকপ্টার মোতায়েন করে এসব বিস্ফোরক বোঝাই চালকবিহীন আকাশযান ধ্বংস করেছে তারা। প্রতিবেদনে বলা হয়েছে, আঞ্চলিক আকাশসীমার নিরাপত্তা নিশ্চিতে ইসরায়েলকে সহযোগিতা করেছে সৌদি আরব। যদিও আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত ইরানের ড্রোন প্রতিহতের কথা স্বীকার করেনি দেশটির সরকার। মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী বিমান বাহিনী সৌদি আরবের। অবশ্য দেশটির কাছে থাকা ফাইটার জেট, এয়ার ডিফেন্স সিস্টেম সহ বেশিরভাগ সমরাস্ত্রই ইসরায়েলের সবচেয়ে কাছের বন্ধু যুক্তরাষ্ট্রের দেয়া। গাজায় 21 মাস ধরে বর্বরতা চললেও ইসরায়েল বিরোধী জোরালো অবস্থান নিতে ব্যর্থ হওয়ায় সমালোচনার মুখে পড়তে হচ্ছে সৌদিকে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। টানা 29 ঘণ্টা বিতর্কের পর মার্কিন প্রতিনিধি পরিষদে মাত্র 4 ভোটের ব্যবধানে পাশ হল আলোচিত বিগ বিউটিফুল বিল। বৃহস্পতিবার
বৃহস্পতিবার 218 এবং 214 ভোটে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে পাশ হয় কর ও ব্যয় সংকোচন সংক্রান্ত বিলটি। ভোটাভুটিতে প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটদের 212 সদস্যদের সবাই বিলটির বিরুদ্ধে অবস্থান নেন। তাদের সাথে যোগ দেন রিপাবলিকান পার্টির আরও দুজন। এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিলটিতে স্বাক্ষর করলেই আইনে পরিণত হবে। শুক্রবার স্থানীয় সময় বিকেল 5টায় হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে বিলে সই করবেন বলে জানা গেছে। এদিকে বিলটি আইনে পরিণত হলে ভোগান্তিতে পড়বেন যুক্তরাষ্ট্রের দারিদ্র্য, নিম্ন আয়ের এবং শ্রমজীবী মানুষেরা, বলছেন বিশ্লেষকরা। এটি এখন পর্যন্ত পাশ হওয়া সবচেয়ে বড় বিল যা আমরা উদযাপন করছি। এই বিল আমাদের দেশকে একটি রকেট শিপে পরিণত করবে। সত্যিই দুর্দান্ত একটি বিষয়। যুক্তরাষ্ট্র প্রতিটি ক্ষেত্রেই ভালো করছে। কাল মার্কিনিরা গর্ববোধ করবে। মার্কিন প্রতিনিধি পরিষদে দীর্ঘ 8 ঘণ্টা 46 মিনিট ধরে বক্তৃতা দিলেন শীর্ষস্থানীয় ডেমোক্রেট নেতা হাকিম জেফরিস। ট্রাম্পের কর ও ব্যয় সংকোচন বিল আটকে দেওয়ার শেষ প্রচেষ্টা হিসেবে এই পদক্ষেপ নিয়েছিলেন তিনি। ভোর 4:53 থেকে দুপুর 1:38 পর্যন্ত ভাষণ দেন জেফরিস। এই বিলটিকে ধনীদের জন্য একটি উপহার বলেও মন্তব্য করেন তিনি। এই ডেমোক্রেট আরও বলেন, নিম্ন আয়ের মার্কিনীদের স্বাস্থ্যসেবা ও খাদ্য সহায়তার মতো নিরাপত্তা কর্মসূচি থেকে বঞ্চিত করবে এই বিল। একে সরকারের অব্যবস্থাপনা ও দুর্নীতির নিদর্শন হিসেবে আখ্যা দেন জেফরিস। 2021 সালে তৎকালীন রিপাবলিকান নেতা কেভিন ম্যাকার্থির 8 ঘণ্টা 32 মিনিটের বক্তৃতার রেকর্ডকে ভেঙে দিয়েছেন জেফরিসের এই ভাষণ। কেন এত বিতর্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিগ বিউটিফুল বিল নিয়ে? এর মধ্যেই ডেমোক্রেটদের তীব্র সমালোচনার মুখে পড়েছে কর ও ব্যয় সংকোচন সংক্রান্ত এই বিলটি। বলা হচ্ছে, ধনীদের জন্যই করা হয়েছে এই নীতিমালার প্রস্তাব। এটি বাস্তবায়িত হলে দরিদ্ররা পড়বে আরও দারিদ্র্যের মুখে। বেশ কিছুদিন ধরেই আলোচনায় ট্রাম্পের কর ও ব্যয় সংকোচন বিল। তবে প্রশ্ন উঠেছে, কেন এত হইচই এ বিল নিয়ে? কাদের লাভবান করবে নীতিমালা প্রস্তাব, আর কারা পড়বে ক্ষতির মুখে? এ প্রস্তাবটিকে অনেকেই দেখছেন ধনীদেরকে আরও ধনী করার মাধ্যম হিসেবে। কর্পোরেশন বা বড় কোম্পানিগুলো স্থায়ীভাবে পাবে কর ছাড়, যা তাদের ব্যবসা আরও বাড়াতে সহায়তা করবে। যুক্তরাষ্ট্রে কারখানা বানানো সেমিকন্ডাক্টর কোম্পানিগুলোকেও বাড়তি কর ছাড় দেবে এই বিলটি। দেশটির শীর্ষ 20% আয়কারীদের বাৎসরিক নিট আয় বাড়বে প্রায় $13,000 পর্যন্ত। এতে তাদের পরিবারের গড় আয় বৃদ্ধি পাবে প্রায় 3%। এছাড়াও ক্ষুদ্র ব্যবসায়ী, আইনজীবী, চিকিৎসক ও বিনিয়োগকারীদের জন্য ট্যাক্সে দেওয়া হবে বিশেষ ছাড়। যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে কর বেশি, কমানো হবে সেসব স্থানের বাসিন্দাদের উপর অর্পিত ট্যাক্স। অন্যদিকে বিলটির কারণে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বেন দরিদ্র মার্কিনীরা। বিশাল কাটছাঁটের শিকার হবে মেডিকেইড ও ফুড স্ট্যাম্প প্রোগ্রামগুলো, যা সাধারণত নিম্ন আয়ের মানুষদেরই সেবা দিয়ে থাকে। বাধ্যতামূলক কাজ, পড়াশোনা বা প্রশিক্ষণে যুক্ত না থাকলে এসব সুবিধা হারাবেন তারা। স্বাস্থ্য খাতে বাজেট কমানোয় আর্থিক সংকটে পড়বে হাসপাতালগুলো। নবায়নযোগ্য জ্বালানির উপর থেকে তুলে নেওয়া হবে ট্যাক্স ছাড়। বাতিল করা হবে ইলেকট্রিক গাড়ির কর ছাড়ও, ফলে বাড়বে এসব গাড়ির দাম। সাধারণ মানুষের জন্য লোন নেওয়াও হয়ে পড়বে কঠিন। সব মিলিয়ে ফেডারেল সরকারের উপর বাড়বে সুদের চাপ। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের বাৎসরিক সুদ ব্যয় ছাড়িয়ে যাবে $1 ট্রিলিয়ন। রেজবানা সাইমা, যমুনা নিউজ।